তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে ঈশানের গল্পের 3 নম্বর পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে বলি, আমার গল্পে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমরা আমাকে কিছু গল্প পাঠাও, না হলে আমার গল্প দেওয়াতে একটু অসুবিধা হচ্ছে, তো তোমরা অবশ্যই আমাকে গল্প পাঠাও। তো ঈশান বিকেলবেলাতে ঘরের মধ্যেই ছিল। মা এবার বিকেলবেলা একটু বাইরে যাবে। ঈশানকে মা বলে গেল, শোন ঈশান, ঘরের ভিতর ঝাড় দিবি, সমস্ত কিছু ঝাড় দিয়ে ছাদে জামা কাপড় আছে সেগুলো তুলতে যাবি। তারপরে এসে সন্ধ্যা লেগে গেলে ঘরে সন্ধ্যাটাও দিবি। আমি না আসলেও তালা টালা সব চারিদিকে লাগাবি, নয় কোন ফাঁকে মানুষজন ঢুকে গেলে জিনিস চুরি হয়ে যাবে। ঈশান বলল, ঠিক আছে। ঈশান মা বেরিয়ে গেল। ঈশান নিজের তালে কাজ করছিল। ঈশান ঘরের কাজ করছিল, করতে করতে এদিকে মা ওকে বলেছিল চারিদিক লাগিয়ে দিয়ে যাবি। ও কী করেছে, ও ভাবেছে ঠিক আছে লাগাচ্ছি বলে ও ঘরের ভিতরে জামা কাপড় সব জিনিসপাতি গুছিয়ে ও ঝাড় দেয়নি। ও ঝাড় দেব বলে ছাদে চলে গেছে, ছাদে জামা কাপড়গুলো তুলেছে। তোলার পর ও নিয়ে গেছিলো ঝাঁটা, সিঁড়ি ঝাড় দেবে বলে। ঈশান এদিকে গেট লাগায়নি। এদিকে ঈশান ওপরে ছাদে জামা কাপড় তুলে ভাঁজ করছে। ও ভাঁজ করে ওপরে একটা আলনা আছে সেখানে রাখে, আর ওপরের ঘর আর সিঁড়ি টিড়ি ঝাড় দেওয়ার জন্য ও ঝাঁটা বারুণও নিয়ে গেছে। ও নিচের টাইম থেকে উপরের টাইম বেশি লাগে সমস্ত কিছু গুছিয়ে গেছে শরীর নড়ি ঝাড় দিতে। ও ঝাড় দিতে সিঁড়ি প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারও নিচের ঘরটা ঝাড় দেবে, তারপরে সমস্ত কিছু বাইরে ফেলবে। ও একটা ঘরে ঢুকেছে ঝাড় দিতে, আর এদিকে মা চলে এসছে। আসার পরে মা ঠিক গিল বারান্দার গেটটার দিক দিয়ে ঢুকবে, সেই গেটটা গিল করা। মা গিল খোলা দেখে গিল বারান্দা ওটাতে ঢুকে গেছে। ঢুকে কিন্তু মা কোনো কথা বলেনি, চুপ করে ওই ঘরের মধ্যে বসে আছে। ঈশান কোনো খেয়ালই করেনি। ঈশানের গোটা বাড়ি ঝাড়তে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ঈশান ভেবেছে এবার গ্রিল বারান্দার ওই ঘরটা ওই দিকটা ঝাড় দিয়ে ওই দিকটা বার করে দেব। এইভাবে ঈশান ভাবছে ঈশান ভাবছে যে সিঁড়ি ঘরে ওই দিক দিয়ে ঝাড়টা বার করে দিয়ে গ্রিল বারান্দাটা পরে ঝাড় দেবো। দিয়ে ঈশানের দিকে ঝাড় দিয়ে দিয়েছে। দেওয়ার পরে ঈশান ঝাড় দিয়ে বার করে দিয়েছে। দিয়ে এদিকে ঈশান গ্রিল বারান্দার দিকে ঝাড় দেয়নি। তখন ওর মনে পড়েছে, আমার তো নুনুতে খুব ব্যথা, আমি একটু নুনুতে তেল দিই বলে ও রান্নাঘরে গেছে। রান্নাঘরে যাওয়ার পরে শিশি থেকে তেল বার করেছে, একটা বাটিতে তেল নিয়েছে। নেওয়ার পর এদিকে মা ওইদিকে বসে বসে সব দেখছে, কিছু বলেনি। নেওয়ার পর ও একটু করে তেল নিচ্ছে আর নুনুতে দিয়ে মালিশ করছে টানছে, আবার দিচ্ছে টানছে। অনেকক্ষণ ধরে তেল মালিশ করতে করতে ভাবছে জেঠিমা যদি চলে আসে যাই, আমার একটু ঝাড় দেওয়া বাকি আছে, ওইটুকু ঝাড় দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এদিকে ওর নুনুটা খুব ব্যথা, ভাবলো ব্যথাটা যদি কমে এবার তেল দিয়ে, তাই ও তেল দিয়েছে। আসলে সবসময় তো নুনুতে মারা হয়, ওর শরীরে সবই ব্যথা। এদিকে ঝাড় দিতে যাবে বলে মা ঝাড় দিতে দিতে দেখছে মা বসে আছে। মা পাশ থেকে বলছে, খুব তেল দিলি না, খুব তেল দিলি, হ্যাঁ দেখাচ্ছি তোর মজা। তখন ও বলছে, জেঠিমা তুমি কখন আসলে জেঠিমা? আমি আমি তোকে বারণ করে নিই দরজা খুলে রাখবি না, চোর ঢুকে গেলে কী হতো বলতো? আমি কখন থেকে বসে আছি তুই জানিস? কিচ্ছু জানিস না, তুই কী করছিলি কিচ্ছু জানিস না। চোর ঢুকে গেলে কী হতো বলতো? হ্যাঁ, আমি তোকে বলেছিলাম তালা মেরে রাখতে,
গেট লাগিয়ে রাখতে তুই আমার কথা শুনিস? কোনো কথা শুনিস না, আজ তোর একদিন কি আমার একদিন বলে মা ওকে খুব বকছে। তোকে আজকে মারবো না, তোর সঙ্গে আজকে একটা খেলা খেলবো, চল একটা গেম খেলি। সেই কথা বলে এদিকে জেঠিমা ওকে বলল, শোন, একটা জলের জায়গা নিয়ে এসে তুই পেট ভরে জল খা। ও তখন জলের জায়গায় ও জল খেয়েছে। খাওয়ার পর ও বসেছে, আবার কিছুক্ষণ পর বলছে আবার খা। এইভাবে ওকে পেট পুড়ে জল খাইছে। তাও 1 ঘন্টা ধরে জলই খেয়েছে। খাওয়ার পরে ওর এবার এখন খুব জোরে বাথরুম চেপেছে, খুব জোরে। ও বলছে, আমার না জেঠিমা বাথরুম চেপেছে, আমি এখনই বাথরুম যাই। দিয়ে মা তখন বলছে ওকে, কি বাথরুম যাবি? এখন যেতে হবে না, একটু পরে যাস। এই বলে অনেকক্ষণ আটকে ছিল। থাকার পরে ছেলেটা আর থাকতে পারছে না। তখন মা ওকে বলল, ঠিক আছে তুই বাথরুম যাবি, আমার একটা শর্ত আছে। বললো, কি? না তো বাথরুম যাবি ঠিক আছে, কিন্তু যখন আমি তোকে বলবো স্টার্ট তখন শুরু করবে, আর যখন বলবো স্টপ তখনই শেষ করবে। তারপরে তখন যদি 1-2 ফোঁটা নিচেও পড়ে তখন কিন্তু আলাদা শাস্তি। দিয়ে ছেলেটা বললো, ঠিক আছে। ওর তো প্রচণ্ড হারে বাথরুম চেপেছে। ওকে যে স্টার্ট বলেছে ও বাথরুম করতে লেগেছে, আর সঙ্গে সঙ্গে বলে কি স্টপ। ও হড়বড় করে আর না তুলতে পেরে ও তুলতে পারেনি। তখন ও তাড়াতাড়ি করে বন্ধ না করতে পেরে ও 2-4 ফোঁটা মাটিতে পড়ে গেছে। এদিকে মা গুনতে গুনতে বলছে, মাটিতে কিন্তু 6 ফোঁটা পড়ে গেছে। আমি যখন বলছি তখনই কিন্তু বন্ধ হচ্ছে না। এদিকে ওর ভেতরে বীভৎস যন্ত্রণা শুরু করে দিয়েছে। বাথরুমটা বেরোতে আগেই বলছে স্টপ, একটু বেরিয়ে আবার স্টপ, এইভাবে আর কতক্ষণ বাথরুম করবে। তারপরে ও আর এসিটা আটকে রাখতে পারলো না, পুরোটাই করে দিল। আর এদিকে মা এবার রেখে গেছে প্রচণ্ড হারে। ঈশানকে রেখে গিয়ে মা এবার উদুম কেলালো, আচ্ছা তারে কেলিয়ে তাকে মাটিতে শুয়ে দিল, আর ওই ইসির মধ্যে গড়াগড়ি খেলো। তারপরে মা এবার রেগে গিয়ে আরও চেঁচাতে লাগলো, নোংরা জানোয়ার ছেলের জন্য আমার সব এক হয়ে গেল। আমি অত পরিষ্কার থাকি, যেখানে সেখানে হিসু করে দিয়েছে। যা পরিষ্কার কর, না হলে তোকে আজ মেরেই ফেলবো আমি, দেখ। বলে মা আবার একটা বড় লাঠি নিয়েছে, পিঠের ওপর চাপাতে যাবে। সেই টাইমে ঈশান পিঠ ঝাড়া দিয়ে উঠে বলল, আমি পরিষ্কার করে দিচ্ছি বলে ও জল নিয়ে আসে, ভালো করে গোটা ঘরকে ভালো করে মুছলো এবং 2-3 বার জল দিয়ে মুছে ফিনাইল দিয়ে পরিষ্কার করলো। করার পর ও নিজে স্নান করলো। করার পর আবার সব কিছু পরিষ্কার হলো। দিয়ে ওই করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে গেছে। দিয়ে মা বললো, একটু চা করতে, কড়া করে মাথাটা যেন ধরে গেছে। এইসব জানোয়ার ছেলেপেলে থাকলে জীবনে কি একটু শান্তি করবো বলে রেখেছিলাম কাজের লোক, এদিকে অশান্তিতে বোঝায়। রাত্রি চা করে আন বললে সঙ্গে সঙ্গে ঈশান মাকে ভালো করে কড়া করে একটু চা করে এনে দিল। মা কিছুক্ষণ চাটা বসে বসে খেলো। তখন কিছুক্ষণ পরে একটা গোষ্ঠীর মহিলা আসছে। আসার পর খটখট করছে। মা নিজেই গেল গেটটা খুলেই দেখে, ও আশাদি, তুমি আসো। দিয়ে বলে ঈশানকে বললো, এই ছোড়া 1 কাপ চা করতো, আর 1 কাপ চা কর। মার চাটা শেষই হয়নি, একবার কাপে চুমুক দিচ্ছে আর আশাদির সঙ্গে গল্প করছে। আশাদিকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার বলো তো। আশাদি সমস্ত কিছু গোষ্ঠীর ব্যাপারে একটু গল্প করলো। লোনের ব্যাপারে গল্প করতে করতে এদিকে ছোড়া চা নিয়ে চলে এসছে। মায়ের চা শেষ হয়নি, দুজনেই একসঙ্গে চা খাচ্ছে। এদিকে বলছে, হ্যাঁ, এর আগের দিনে তোমাদের বাড়ি এসেছিলাম, এই ছেলেটাকে দেখেছিলাম,
কিন্তু আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি। আসল তাড়াহুড়ো ছিল সেদিন। কী ব্যাপার গো, তোমাদের বাড়ি এই ছেলেটা এরকম ন্যাংটো কেন? মা তখন বলল, মা একটু ঢপ মেরে দিল আর বলতে লাগলো, আরে কি বলছো, এই তো তোমাদের নাতি হচ্ছে গো। আরে নাতি হয়েছে, নাতি ঠাকুমাদের সামনে ন্যাংটো থাকবো না তো আবার কার সামনে ন্যাংটো হবে গো? ডাইরেক্ট তো আর বইয়ের সামনে হতে পারছে না, আগে আমাদের সামনে প্র্যাকটিসটা করুক। এই কথা বলে হা হা করে দুজন মিলে হাসতে লাগলো। ঈশান কথাটা শুনে খুবই খারাপ লেগে ঈশান ওই জায়গা থেকে একটু সরে গেল। আরে দূর সম্পর্কে নাতি হয় গো, এসেছিল আমাদের এখানে কাজ খুঁজতে। আমি বললাম, কোথায় আর কাজ খুঁজবি, আমাদের বাড়ি আয়, আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই কাজ কর, এখানেই থাক, খাওয়া দাওয়া থাক বলে আমি রাখলাম। রাখার পর আর কি, অত জামা কাপড়ের ভার আর কে বহন করে? আমি ওকে ন্যাংটো করে দিয়েছি, দেখতেও ভাল লাগে বলো, ছোটো বয়সী তো, এই বলে আমি ন্যাংটো করে দিয়েছি। ভাল লাগছে না? অবশ্যই, তুমি খুব ভালো একটা কাজ করেছো, এরকম আমি থাকা উচিত, কোনো সমস্যা নাই তো, দেখতেও ভাল লাগে বলে ওরা যেন জমিয়ে ঈশানকে নিয়ে গল্প শুরু করে দিয়েছে। তখন এদিকে ওই আশাদি বলল, আচ্ছা তুমি আবার মারো ধরো নাকি, না ওকে এমনি ভালোবেসেই রাখো? তখন মা বলল, কী যে বলো, শোনো, ভালোবাসি সবাইকেই, আর যাকে মারে মানুষ তাকেও ভালোবাসে। আর শুধু যদি ভালোবেসে আদরই করো, তোমার কথা শুনবে কেউ? সবই করতে হয়, আমি শাসনও করি, ভালোবাসি, আমি মারি, না মারলে কী করে হবে গো? কথা যখন শুনে মারতেও হয়, আর এমন তেমন মারি না, বিচিতে মারি, নুনুতে মারি, মেরে তুমি একটু পরীক্ষা করে দেখতে পারো, সবই ওদের অভ্যাস আছে ওর। এই বলে ঈশানকে আশাদি রাখলো। ঈশান, ঈশান এখানে শোন, কাপগুলো নিয়ে যা। ঈশান তখন আস্তে আস্তে আসলো, এসে আশাদির পাশে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ নিচ্ছি। এই বলে ঈশান যেই কাপ তুলতে যায়, সেই সময়তে আশাদি ঈশানের নুনুটাকে টেনে ধরে বলল, সফট তো বেশ, বেশ সফট, বাহ, খুব সুন্দর রেখেছো কিন্তু তুমি দিদি। হ্যাঁ দেখতে হবে, এমনি না, খরচা আছে। এই বলে দুজনে হাসলো। তখন আশাদি কিছুক্ষণ ওর নুনুটাকে চেপে ধরে থাকলো, ছাড়ছে না। ঈশান বলল, লাগছে। আশাদি তখন বলল, লাগছে মানে? হ্যাঁ লাগছে কি রে বলে ওর নুনুটা ছেড়ে বিচিটাকে ধরলো। বললো, আরে এ তো বেশ মোটা সোটা একটা বিচি, বেশ ভালো বলে ওটাও কিছুক্ষণ কচলিয়ে দিল। দেওয়ার পরে ঈশানের খুব ব্যথা পেয়েছে, আবারও হাত দিয়ে নুনটাকে ধরে টেনে টেনে এক টানে হ্যাঁচকা টানে ছেড়ে দিয়েছে। ঈশানের বিচি নুনুটা যেন জ্বলে গেল। ঈশান কাপ দুটোকে নিয়ে ধরে ঘরে চলে গেল। আশাদি বাড়ি থেকে চলে গেল। এদিকে ঈশান অনেকক্ষণই রান্নাঘরের দিকে এসেছে। মা ভাবছে, কি করছে ঈশান দেখি তো বলে, মা কোনো কথা না বলে আস্তে আস্তে রান্নাঘরের দিকে আসছে, দেখবো ওর কাণ্ডটা, ও কী করে বলে এসে তাকে কি সাইড দিয়ে টুকলি মেরে দেখছে ঈশান রান্নাঘরে রান্নার তেলের বোতল থেকে তেল নিয়েছে। নেওয়ার পর তার নুনুতে ডলছে। মা প্রচণ্ড হারে রেগে গেছে। রেগে যাওয়ার পরে সমস্ত কিছু মা ওকে বলার পরে মা এখন রেগে গিয়ে ওকে বলতে লাগলো, ঈশান কী করছিস, আমার তেলগুলোকে নষ্ট করছিস? হ্যাঁ, তুই মাখবি বলে আমি তেল রেখেছি, আর এইভাবে কে তেল দেয়? হ্যাঁ, তুই কি ভেবেছিস তুই বাড়ির মালিক? ঈশান ভয় পেয়ে গেছে, আরে জেঠিমা চলে এসছে। আসার পরে মা বলছে, ঈশান তুই এই তেলগুলো কী করছিস এইভাবে? তখন ও বলছে, আমার খুব ব্যথা তো তাই লাগাচ্ছিলাম নুনুতে। তো নুনুতে লাগানো তেল নাকি? ভালো তেল, আমি রান্নাঘরে নিয়ে এসে রেখেছি, রান্না করে খাই আমরা, এই তেল গায়ে মাখে নাকি বলে মা প্রচণ্ড হারে চেঁচাচেঁচি শুরু করে দিল। ঈশানের দিকে
ওই রকম তেল মাখতে মাখতে এখন তো আরও সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলাতে তো আরও তেল মেখে স্নান করবে না। মা একটু রেগে গিয়ে বলল, এই তেল আবার বিছানায় লাগাবি, সেই বিছানার চাদর আবার নোংরা হবে বলে মা ওকে আর সহ্য না করতে পেরে দুমদাম চাপিয়ে দিল নুনুর উপরে। ঈশানের নুনিতে প্রচণ্ড হাড়ে লেগেছে, মানে মায়ের পায়ে নখ ছিল, নখ দিয়ে এক লাথি মেরেছে নুনুতে, আর নখে নুনুর সাইড কেটে গেছে, সেখান থেকে গড় গড় করে রক্ত বেরোচ্ছে। মা কিছু না মনে করে হাড়মাড় করে ঘর থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে গেল। তখন ঈশানের খুব ব্যথা করছিল, ও সে উঠতেও পারছিল না। কিছুক্ষণ পর ঈশান নিজেই উঠে একটা কাপড় দিয়ে সেই জায়গাটাতে ভালো করে পরিষ্কার করলো রক্তটা, দিয়ে সে একটা ডেটল লাগালো। ডেটল ছিল বাথরুমে, সেখান থেকে নিয়ে এসে লাগালো। ঈশানের ওখানে জ্বালা পোড়া করছে আর নুনিতে খুব লেগেছে, কিন্তু সে কথা মা কি আর বুঝবে। আচ্ছা ধরে ঈশানকে কাজ করাবে। ঈশান এদিকে সমস্ত কিছু করার পরে আবারও শুরু করে দিল নিজের কাজ করতে। এবার সে রাতের খাবারগুলো দিতে লাগলো, রাতে খাবে বলে মাকে ডাকতে লাগলো, জেঠিমা আসো রাতের খাবার খাওয়া। মা তখন একটু রেগে রেগে ছিল, তুই রাখ আমি আসছি বলে কিছুক্ষণ আসছিল না। তারপরে কিছুক্ষণ পর মা খেতে আসলো, আসার পরে সবাই মিলে খেয়ে নিল। খাওয়া দাওয়া করে এরপর শুয়ে পড়লো সবাই। ঈশানের উপর খুব রাগ মার, মা ঈশানকে কোনো কথা না বলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লো। ঈশান এবার সমস্ত বাসন কুসন পরিষ্কার করলো রাতের বেলাতে। ঘর মানে আগেকার বাসনও পড়েছিল, আবার সন্ধ্যাবেলাকার বাসন একসঙ্গে ঈশান পরিষ্কার করলো। করার পরে ও একটু ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়েও সেও চুপচাপ শুয়ে পড়ল। সকাল হয়ে গেল পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠলো ঈশান আর মা। দুজন মিলে ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে গেছে। মা এদিকে রান্নাবান্না করার জন্য জোগাড় করতে লেগেছে, সকাল সকাল রান্নাবান্না করে সকাল সকাল খেয়ে নেয়। এদিকে ঈশান সমস্ত ঘরের কাজ শুরু করে দিয়েছে, বাসন মাজা, ঘর মোছা, ঝাড় দেওয়া, সমস্ত কিছু শুরু করে দিয়েছে। প্রথমে মা একটু চা করলো, করার পর ঈশান আর মা দুজনে মিলে খেলো চা আর মুড়ি। খাওয়ার পর ঈশান চলে গেল বাইরে, কিছু নোংরা আবর্জনা পড়েছিল সেগুলো তুলে ফেলে দেবে, দিয়ে স্নান করবে। সেগুলো ফেলার জন্য ঈশান বাইরে গিয়ে নোংরা আবর্জনাগুলো ফেলছিল। আর ওই মুহূর্তে মা রান্না করবে বলে বাজারে কী কী আছে না আছে সেগুলো দেখে একটু বাজারের দিকে যাব ভাবছিল। সেই টাইমে মাও বাইরে দাঁড়িয়ে আছে, ঈশানও নোংরা ফেলছে। সেই টাইমে পাশের বাড়ির কাকিমা আসলো, আসার পর বলছে, ও তোমরা এখানে, আমি তোমাদের কাছে আসছিলাম। মা তখন জিজ্ঞেস করলো, কেন, কী হয়েছে? হ্যাঁ, ওই যে আমাদের পাশের পাড়ায় অনুষ্ঠান হচ্ছে না, ওই যে সেই অনুষ্ঠানে আজকে নাচের অনুষ্ঠান আছে জানো, তো যারা যারা নাচবে তাদের নাম লেখাতে বলছিল, তাই শুনলাম, আমি বাজারের দিকে গিয়েছিলাম, ওদিকে গেছিলাম। ও তা আমি কী করবো, আমাদের এবার কে নাচবে? মা তখন এই কথা বললো। তখন আর মা বললো, আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই, এখন আর ওসব ভালো লাগে না। তখন কাকিমা বললো, আরে তুমি অত বকছো, শোনোই না কথাটা। তখন কাকিমা বলতে লাগলো, আরে শোনো, তোমাদের ঈশানকে যদি নাম লেখাও, নাচাও, তাহলে অনেক প্রাইজ দেয় ওরা, ভালো ভালো নাচলে অনেক প্রাইজ আছে জানো, অনেক অনেক মেডেলও পাওয়া যায়, বাসনও পাওয়া যায় কাঁসার। তখন মা কাকিমাকে বলল যে, হ্যাঁ তুমি কি বলছো, ঈশান তাই পারে না কি নাচতে?
ওসব প্রাইজ ট্রাইজ আমাদের দ্বারা পাওয়া যাবে না, আমরা পাবো না। ও পারে, ও তো কাজ করে, নর্মাল থাকে। ভালো নাচলে তো প্রাইজ পাবে, ওকে নাচতে জানে নাকি যে প্রাইজ পাবে? এই শান্তি, নাচতে পারবি না? কই শোন শোন, তুই নাচতে একটু দেখি। এই দাঁড়া না, একটু দেখি তুই কেমন নাচতে পারিস। কাকিমা তখন ঈশানকে খুব জোর জবরদস্তি করতে লাগলো। ঈশান তখন বলছে না আমি পারবো না, না আমি পারবো না। তখন কাকিমা ঈশানের নুনেটাকে চেপে ধরে বললো, এই ছোড়া, সব কিছু পারবো না করিস কেন? চেষ্টা তো করবি। সব কিছুই কেউ পারে না, তুই নাচ, আমি দেখবো নাচ তোর আজকে, দেখি তুই কেমন নাচতে পারিস। বলে ঈশানকে ধরে চেপে নুনিটাকে ধরে আছে আর বলছে, ঈশান বলছে ছাড়ো না, আমি পারবো না। তখন ঈশানকে কাকিমা নুনু চেপে ধরে এক ছ্যাটকা মেরেছে। ঈশানের দূরে গিয়ে পড়েছে কিছুটা। ঈশানের তখন পিছে লেগেছে আর বলছে, আহ লাগলো গো, না তোকে আদর করব, কিছুই তো পারিস না। বলে কাকিমা বিরক্তি বোধ করতে লাগলো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, অকম্মা কোথাকার, কিছুই জানে না। তখন মা ঈশানকে বললো, নোংরাগুলো ফেলে স্নান কর। তখন ঈশান নোংরাগুলো ফেলে স্নান করলো। করার পর মা বললো, শোন ঈশান, আজকে তুই একটু নাচবি, আর মোবাইলের গান চালিয়ে দেবো, নাচের প্র্যাকটিস করবি। ঈশান তখন বললো ঠিক আছে। মা গান চালিয়ে দিয়েছি, ঈশানের দিকে নাচতে গিয়ে পারছে না। মা খুব রেগে গেল। রেগে গিয়ে ঈশানকে 2 থাপ্পড় গালের উপর চাপিয়ে দিল। সাধারণ নাচটাই করতে পারিস না, আর কি পারিস তুই? বলে মা নিজেই দেখাতে লাগলো, এই তালে এইরকম হবে, এই তালে এরকম হবে, এরকম করে দেখাতে লাগলো। কিন্তু ঈশান তাও পারছে না। ঈশানকে এবার পাছার উপর 2-4 বারই মারলো মা। মা প্রচণ্ড রেগে গেছে, ঈশান কিছুই পারছে না। মা ঈশানকে এক লাথি মেরেছে নুনুর উপরে। ঈশান কিছুটা ছিঁচড়ে গিয়ে পড়েছে। পড়ার পরে ঈশান চুপ করে ওখানেই বসে রাখলো নুনুর উপর হাত দিয়ে। মা এদিকে মোবাইলটা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে চলে গেল আর বলতে লাগলো, এই জন্যই লোকের বাড়ি কাজ করে খেতে হয় তোদের মতন ছেলেকে, কিছুই পারে না বলে মা খুব রেগে গেল। এইভাবে করতে করতে কাকিমা আবার এসছে। বলছি, দিদি আমাদের বাড়ির সামনে না খুব ঘাস হয়েছে জানো, একটু কাটাতাম ঈশানকে দিয়ে। মা তখন বলল, হ্যাঁ কেটে দেবে। তখন ঈশানকে তখন কাকিমা বলল, কত টাকা নিবা? যা দিবা, কি বলবো। এই কথা বলে যখন কাকিমা বললো, ঠিক আছে কেটে দিস ঈশান, আজই নেই বিকালে কেটে দিস। তখন মা বলল, তাই দিবে, কি আছে। মা খুব রেগেও ছিল ঈশানের উপর। তখন কাকিমাকে সমস্ত কিছু কাকিমা জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি একটু রাগ মনে হচ্ছে। মা তখন বলল, এই যে জানোয়ার ছ্যাঁচড় একটা, কিছুই পারে না, দেখ নাচতে বললাম সেটাও পারে না, কি আর বলবো। কাকিমা তখন হা হা করে হেসে বলল, কি যে বলো না, কাকে দিলা রাজার পাট, সবাই যদি সব পারতো তাহলে কি আর হতো। এই কথা বলে কাকিমা চলে গেল। হ্যাঁ রে পাট, যাস বলে চলে গেল। তখন মা রেগে আছে, ওই লোকের বাড়ির ঘাসই কাটবি তুই, তোর দ্বারা কিছু হবে না বলে মা বলল, সকাল থেকে আমি কিছু খেতে দেবো না, একেবারে ওদের বাড়ি গিয়ে ঘাস কেটে খাবার খাবি। ঈশান দুপুর হয়ে গেছে, ঈশান চুপ করে থাকলো, কিছু বলল না। ঈশান বাড়ির কাজ করছিল চুপচাপ, করতে করতে বাড়ির কাজ শেষ হয়ে গেছে প্রায়। তখন বাজে 2:30। ঈশান তখনই গেল ওদের বাড়িতে। কাকিমা, ও কাকিমা, আমি তোমাদের ঘাসগুলো কেটে দিই। কাকিমা তখন বলল, তুই এখনই ঘাস কাটবি? হ্যাঁ, তোমাদের ঘাসগুলো কেটে দিই। তখন কাকিমা বললো, হ্যাঁ হ্যাঁ কাটলে কাট, তাতে সমস্যা নেই আমার। বললো, তুই কিছু খাবি নাকি, না খেয়ে দিয়ে এসছিস? ঈশান বললো, না কেটে দিই তারপরে খাবো। ও তাহলে মুড়ি মাখিয়ে দেবো, খাস? বললো ঠিক আছে। ভাত খাবি? ভাতও আছে। ঈশান বললো, দিও। তখন
ও ঘাস কাটতে লাগলো। এদিকে ঘাস কাটছে, কাটতে কাটতে এ কাকিমাই উঠোনে বসে আছে, ঈশানকে দেখাচ্ছে, এই কোনার এই গাছগুলো রাখিস, ওই গাছটা কাটিস, ওই গাছটা রাখিস, এরকম করে কাকিমা বক বক করছে। আর বলছে, ঈশান দেখে কাটিস, অনেক পিঁপড়ে আছে ওর মধ্যে, গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ঈশান ন্যাংটো হয়ে গাছ কাটছিল, কাটতে কাটতে কাঠ পিঁপড়ে কটা ঈশানের নুনুতে পাছাতে কামড়ে দিয়েছে। ঈশান দাবড়াতে লেগেছে, হেসেটাকে ফেলে দিয়ে লাফালাফি শুরু করেছে। উফ, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল করে চলে যাচ্ছে। তখন কাকিমা ঘরের দিকে ছিল। কি হয়েছে রে, কি হয়েছে রে বলে কাকিমা দৌড়ে বাইরে আসলো। ঈশান বলল, দেখো দেখো পিঁপড়েতে কামড়ে দিল। দেখে, ওরে বাবারে, কাঠ পিঁপড়ে, বিশাল বিষাক্ত রে বলে কাকিমা দৌড় মেরে ঘর থেকে একটা তালা নিয়ে আসলো। লোহার তালা দিয়ে নুনুটাকে ঘষতে লাগলো। দাঁড়া দাঁড়া, এটা দিলে অনেক ব্যথা কমে বলে নুনুটাকে ঘষে দিল লোহার তালা দিয়ে। আর পাছা টাছা সবই কামড়েছিল, সব জায়গায় ঘষে ঘষে দিল। অনেকক্ষণ জ্বলার পরে একটু কমলো, আর সব ফুলে ফুলে গেল। ঈশানকে দেখে খুব হাসি পাচ্ছিল কাকিমার। কী রে, জোকার লাগছে যে। হ্যাঁ, একদমই। বাবারে, কি আরে ফুলেছে রে, মরেই তো যাবে, এত মানুষকে পিঁপড়ে কামড়ালে মানুষ মরেও যায়, তুই তো বেঁচে আছিস, তোর জীবনটা করার আছে বেশ বলে কাকিমা হাসতে লাগলো। ব্যথা করছে না? ঈশান বলছে, হ্যাঁ, বুঝতে গেলেই লাগছে, ঠিকই আছে, আর কি বলবো। তাই বলে ঈশান হাফ ঘাস কাটলো, আর হাফ বলল পরে কেটে দেবো, হ্যাঁ আমার আর পাচ্ছি না। কাকিমা তখন রাগ করে বলল, হাই ঘাসটাও কাটবি না, যা, তোর খাওয়ার কিছুই দিতে পারবো না, বাড়ি চল যা। ঈশানের আর খাওয়া হলো না। ঈশানকে কাকিমাও খেতে দিল না রাগে। মাও এদিকে ঈশানকে খেতে দেয়নি। ঈশান বাড়ি আসলো, আসার পর স্নান টান করলো, করার পরে মা দেখছে ঈশানের গায়ে খুব নোংরা আর এতটা ফুলে গেছে। মা কিছু জিজ্ঞেস না করেই বলল, বাবা, জঙ্গল কেটে কেটে একবারে গা ফা দাগড়া দাগড়া করে দিয়েছিস, খুব খেয়ে এসছিস নাকি পেট গোল করে। ঈশান কিছু বলল না, ঈশান চুপচাপ স্নান করলো। তখন মা গিয়ে ঈশানকে আবার চেঁচাতে লাগলো, কিরে, কানে কি কথা যায় না, বললে কি শুনতে পাস না? তখন ঈশান বলল, না খাইনি। কেন খাসনি কেন? না, আমার পুরো ঘাস কাটিনি বলে খাইনি। ঘাসই বা কাটিস নি কেন? মা এবার খুব রেগে গেছে। ঈশানের স্নান করছে, তার মধ্যে মা গিয়ে বকতে লেগেছে, যা, পুরো ঘাস কেটে দিয়েছে, স্নান কর, কিসের জন্য হাফ কেটে এসছিস? ঈশান তখন সব খুলে বলল মাকে। তা কি হয়েছে, ব্যথা তো, তাই বলে বাড়ি চলে আসবি? ঈশান আর কোনো কথা তাও শুনল না। কিছুক্ষণ পর ঈশানের গায়ে খুব গরম গরম লাগতে লাগলো গাটা। স্নান টান করে উঠে ঈশানকে তখন মা দুটো মুড়ি দিয়েছিল, লে, মুড়ি কটা খা। ঈশানের গা গরম দেখে মা বলল, কি ব্যাপার, কাঠপিঁপড়ে কামড়ানোর জন্য জ্বরে চলে আসলো নাকি? ওষুধ আছে ঘরে, একটা খেয়ে নিস বলে মা পাশের ঘরে চলে গেল। তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। মা সন্ধ্যাটা দিয়ে নিল, নেওয়ার পরে বলল, আমি আর কিছু রান্না বান্না করবো না, মুড়ি খাবো বলেই মা চলে গেল ঘরে। ঈশান এদিকে কিছুই খাওয়া দাওয়া করলো না, আর সকাল সকাল মুড়ি খেয়ে ও শুয়ে পড়লো। তো বন্ধুরা, আজকে গল্পটা যদি তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো, আর যদি পারো তা নতুন নতুন গল্প পাঠিও।